বায়নী নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো আজকে আমি আলোচনা করব সেন্ট্রাল টেটের সিলেবাসে কী আছে এবং আমরা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য বিভিন্ন এক্সামিনেশনের প্রিপারেশান নিচ্ছি, আমরা প্রত্যেকেই জানি যে টেট এক্সামিনেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই হিসাবে টেটের সিলেবাসে কী আছে আগে প্রথমে আমাদেরকে জানতে হবে। এবং এই প্রসঙ্গে বলি যে আমরা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদেরকে কিন্তু মেন্টাল প্রিপারেশান নিয়ে নিতে হবে যে টেট দিতে হবে। প্রধানত ক্লাস 1 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টসদেরকে পড়ানোর জন্য প্রধানত টেট দিতে হয়, কিন্তু তবুও যেহেতু এখন কথা হচ্ছে যে সবাইকে টেট দিতে হবে, তো সেই হিসাবে আমি এটা সাজেস্ট করব যে আমাদের প্রত্যেককে কিন্তু টেট এক্সামিনেশনের প্রিপারেশান এখন থেকে শুরু করে দিতে হবে। এবং আমি যেরকমভাবে প্রিপারেশান নিয়ে টেটে আমি কোয়ালিফাই করেছিলাম, হয়তো আপনারা অনেকেই কোয়ালিফাই করেছেন, কিন্তু আমি যেভাবে প্রিপারেশান নিয়ে আমি টেটে কোয়ালিফাই করেছিলাম, তো সেই প্রিপারেশান স্ট্র্যাটেজি এবার আমি সামনের কয়েকটা ভিডিওতে আলোচনা করব। কারণ আমার অনেক স্টুডেন্টস আছে, তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার টেটের প্রিপারেশান শুরু করুন। তো সেই হিসাবে আমি একটু নোটস তৈরি করছি। এবং পড়াতে গেলে তো আগে প্রচুর পড়তে হয়। আমার মনে হয় পড়াতে গেলে আমরা যারা টিচার আছি আমরা প্রত্যেকেই জানি, আমরা নতুন করে বলার কিছু নেই। পড়াতে গেলে আগে টিচারকে বেশি করে পড়তে হয়, বিশেষত তোমাদের মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টসদেরকে পড়াতে গেলে তো আরও বেশি করে পড়াশোনা করতে হয়। সেই জন্য একটু পড়ছি, টেটের বিভিন্ন বিষয়গুলো পড়ছি এবং পড়তে পড়তে আমি প্রধানত যে টপিকগুলো রেডি হবে আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু কথা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে টেট দিতে হবে, তো সেই হিসাবে আমরা কোন ক্যাটাগরিতে আছি এত ভাবার আমাদের দরকার নেই যে আমরা নর্মাল সেকশন না পিজি লেভেল। যদি আমরা যারা নর্মাল সেকশন আছি, যখনই বলা হচ্ছে যে টেট এক্সামিনেশন দিতে হবে আমরা রেগে যাচ্ছি। আবার যারা পিজিতে আছে আমরা কেন টেট দেব? তো আমার সবসময় এটা মনে হয় যে আমরা তো একটা পরীক্ষা দিয়ে আমরা তো চাকরি করছি, তাহলে আবার কেন আমাদেরকে সেকেন্ড টাইম আমাদেরকে পরীক্ষায় বসতে হবে? তো এই প্রশ্নগুলো থেকেই যাবে। তো প্রশ্ন থাকুক চলুক, কিন্তু আমার সাজেশান আমাদেরকে টেটের জন্য প্রিপারেশান নিয়ে রাখতে হবে। যে টেটেতে প্রধানত প্রিপারেশানের যেটা মেন স্ট্র্যাটেজি যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল টেটের সিলেবাস। তো সেন্ট্রাল টেটের সিলেবাসে প্রধানত কী আছে সেটাই বলবো। যদিও আমরা প্রত্যেকেই জানি যে টেটের সিলেবাসে কী আছে, তবু তো সিলেবাস হিউজ, তাহলে আমাদেরকে স্পেসিফিক্যালি জানতে হবে যে কোন টপিকগুলোর ওপর আমাদেরকে স্ট্রেস দিতে হবে। আমার যেরকম মনে হয়েছে যে টেটের প্রিপারেশান নিতে গিয়ে বা টেট কোয়ালিফাই করার সময় আমার যেরকম মনে হয়েছে যে এক্ষেত্রে মেন টপিক কিন্তু বুঝে নিতে হবে। অর্থাৎ থিওরির এক্সটেন্সিভ নলেজ না থাকলেও চলবে, কিন্তু মেন জায়গাটা বুঝে নিতে হবে। আবার বলছি, এরকম নয়, এরকম কেউ আপনারা ভুল ব্যাখ্যা করবেন না যে আমি থিওরির মেন টপিক না পড়লেও চলবে, কিন্তু আমি এটা বলছি না। অ্যাকচুয়ালি কোনো টপিকের মূল বিষয়টা বুঝে নিতে হবে। যেমন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট, তো কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশটা প্রকৃতপক্ষে কী, সেখানে তিনি কি বলেছেন, এই মূল বিষয়গুলো বুঝে নিয়ে তারপরে টেটে যে প্রিভিয়াস ইয়ার্স যে প্রশ্ন এসেছে তো সেই প্রশ্নগুলো ভালো করে ফলো করতে হবে। অর্থাৎ কোনো একটা টপিক পড়ার পরে ম্যাক্সিমাম এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং টেটে কোয়ালিফাই করার এটাই হচ্ছে সিক্রেট স্ট্র্যাটেজি। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করা হবে, টপিকটার মূল অংশটা বুঝে নিয়ে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমরা অনেক সময় ভাবি যে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে আর কি আছে, আমরা তো প্রধানত দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, সুতরাং সহজেই আমরা উত্তর করে দিতে পারবো, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। প্রশ্ন আমরা যদি দেখে যদি একটা প্রশ্ন যদি আমরা করার চেষ্টা করি আনসার, তাহলে আমরা দেখব যে আমরা অনেক ভুল করে ফেলছি। যদি না পড়ে, থিওরি না পড়ে, যদি না বুঝে আমরা যদি আনসার করে ফেলি, তাহলে কিন্তু অনেক আনসার আমাদের ভুল হয়ে যাবে। তো সেই হিসাবে আমার সাজেশান যে ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু এক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, যে কোনো এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে আমরা সবাই জানি যে আগে সেই এক্সামিনেশানের সিলেবাস সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। তো এই সিলেবাস নিয়েই প্রধানত আমি আলোচনা করব। তার আগে বলি যে কেন টেট সবাইকে দিতে হবে। টিচার এলিজিবিলিটি টেস্ট কোন নিয়মের ওপর বেশ করে প্রধানত টিচারদেরকে এই পরীক্ষা দিতে হচ্ছে? ক্লাস 1 থেকে ক্লাস 8 স্টুডেন্টসদের পড়ানোর জন্য টেট এক্সামিনেশান। তাহলে ক্লাস 1 থেকে ক্লাস 8 স্টুডেন্টসদেরকে পড়ানোর জন্যই প্রধানত টেট এক্সামিনেশান। যে সমস্ত টিচার প্রাইমারি থেকে আপার প্রাইমারি লেভেলের স্টুডেন্টসদেরকে পড়াবেন, তো তাদের জন্য টেট ম্যান্ডাটরি। এখন বলা হচ্ছে যারা নর্মাল সেকশনের টিচার অর্থাৎ 9-10 লেভেলের টিচার তাদেরকেও টেট দিতে হবে। আবার যারা পিজি লেভেলের টিচার সবাইকেই নাকি টেট দিতে হবে। সেটা কি রুলস রেগুলেশনস কি আসে সেটা আমরা পরে দেখব বা পরে দেখা যাবে, কিন্তু আমার সাজেশান আমাদেরকে প্রত্যেককেই টেটের প্রিপারেশান নিয়ে রাখতে হবে। এটা জাস্ট আমার মনে হয়েছে, সেটা আমি বললাম। এই প্রসঙ্গে
বিভিন্ন জনের বিভিন্ন রকমের মত থাকতে পারে, কিন্তু আমার এটা মনে হয়েছে তো সেটাই বললাম, ঠিক আছে? তো সেই হিসাবে টেটের প্রিপারেশান আমাদেরকে নিয়ে রাখতে হবে। এবং চাইল্ড সাইকোলজি এবং ডেভেলপমেন্টাল সাইকোলজির ওপর প্রধানত এমসিকিউ থাকে, মানে টেট এক্সামিনেশানে কিসের ওপর এমসিকিউ থাকে? চাইল্ড সাইকোলজি এবং ডেভেলপমেন্টাল সাইকোলজি। প্রধানত 6 থেকে 14 বছর বয়সী শিশুদের পড়ানোর জন্য একজন টিচারের যে নলেজ থাকা দরকার, তো তার ওপরেই প্রধানত প্রশ্ন করা হয়। টেট এক্সামিনেশান তাহলে কোন নিয়মের ওপর বেস করে করা হচ্ছে? দেখো, রাইট টু এডুকেশান অ্যাক্ট অর্থাৎ শিক্ষার অধিকার আইন অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট টেটে বিশেষ গুরুত্ব দিয়েছে। রাইট টু এডুকেশান অ্যাক্ট বা এক্ষেত্রে শিক্ষার অধিকার আইনের ওপর অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু টেটে বিশেষ গুরুত্ব দিয়েছে। এবং আরটি অ্যাক্টের 23 নম্বর ধারা অনুযায়ী স্টেট গভর্নমেন্ট পরীক্ষার শর্তাবলী পরিবর্তন করতে পারে। তাহলে আরটি অ্যাক্টের যে 23 নম্বর ধারা আছে সেই অনুযায়ী স্টেট গভর্নমেন্ট আলাদাভাবে তারা টেট নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে তারা বিভিন্ন শর্ত যেগুলো সেন্ট্রাল টেটে আছে সেটা চেঞ্জ করতে পারে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট টেটকে কিন্তু দুটো ভাগে ভাগ করেছে, অনেকে আমরা এটা কনফিউশনে পড়ে যাই, ঠিক আছে? তো এক্ষেত্রে যে সেটেটের যে সিলেবাস আছে সেটা পেপার ওয়ান মানে প্রাইমারি লেভেল, অর্থাৎ ফর টিচিং 6 to 11 ইয়ার্স, মানে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের পড়ানোর জন্য প্রধানত পেপার 1 এক্সামিনেশান দিতে হবে ক্লাস 1 থেকে 5। এবং এক্ষেত্রে কিন্তু 150টা এমসিকিউ থাকবে, মানে 150 মার্কসের টেট এক্সামিনেশান হবে এবং প্রত্যেকটা প্রশ্নে 1 মার্কস থাকবে, ঠিক আছে? এবং এক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। তাহলে সেন্ট্রাল টেটে যেরকম প্রাইমারি লেভেল, তো প্রাইমারি লেভেলের টিচার হওয়ার জন্য পেপার 1 দিতে হবে। আর আপার প্রাইমারি মানে 11 থেকে 14 বছর বয়সী শিশু অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 8-এর শিশুদেরকে পড়ানোর জন্য টিচারকে প্রধানত পেপার 2 এক্সামিনেশান দিতে হবে। আর যারা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টসদেরকে পড়াবে তাদেরকে কিন্তু দুটো পেপারই দিতে হবে, ঠিক আছে? আবার বলছি, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্টুডেন্টসদেরকে পড়ানোর জন্য সেন্ট্রাল টেটে পেপার 1 দিতে হবে। ক্লাস 6 থেকে 8 স্টুডেন্টসদেরকে পড়ানোর জন্য পেপার 2 দিতে হবে। আর যারা দুটো সেকশানেই পড়াতে চান তাদেরকে কিন্তু দুটো পেপারই দিতে হবে, ঠিক আছে? তো কোয়ালিফাইং মার্কস যেটা টেটেতে সেটা 60%, অর্থাৎ যে 150 মার্কস আছে তার 60% পেলেই সে কিন্তু টেট কোয়ালিফাই হবে। এবং টেটেতে কিন্তু মাল্টিপল টাইম একজন যিনি টেট এক্সামিনেশান দেবেন শুধুমাত্র একবার দুবার নয়, তিনি অনেকবার কিন্তু টেট এক্সামিনেশানে বসতে পারেন। অর্থাৎ ধরো যাক প্রথমবার বসলো এবং বসে সে হয়তো 65 স্কোর করলো, তার পরের বার বসে সে কিন্তু স্কোর বাড়িয়ে নিতে পারে, ঠিক আছে? তো সেটাই বলার। এবং পেপার 1-এর যে সিলেবাস আছে একটু বলি, মানে প্রাইমারি লেভেলে পড়ানোর জন্য এক্ষেত্রে যে সিলেবাস আছে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, যে সিলেবাস আছে একটুখানি বলার চেষ্টা করি। এক্ষেত্রে দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে আছে 30 এমসিকিউ, মানে সিডিপিতে আছে 30 এমসিকিউ, ঠিক আছে? এবং ল্যাঙ্গুয়েজ 1 মানে এক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, তো বেঙ্গলিতে আছে 30 এমসিকিউ। আমি সিলেবাসটা সম্পর্কে বলছি, ঠিক আছে? আচ্ছা, আবার ল্যাঙ্গুয়েজ 2 যেটা আছে সেটা হচ্ছে 30 এমসিকিউ, মানে টেটের সিলেবাস কী হতে চলেছে সেটা বলছি। চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি 30 এমসিকিউ, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে আছে 30 এমসিকিউ, ল্যাঙ্গুয়েজ 2 যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ 30 এমসিকিউ, এবং ম্যাথ থাকবে, ঠিক আছে? ম্যাথ থাকবে 30 এমসিকিউ এবং ইভিএস থাকবে 30 এমসিকিউ, ঠিক আছে? তাহলে টোটাল এক্সামিনেশন হচ্ছে পেপার 1-এ 150। তাহলে এক্ষেত্রে আমাদেরকে ফোকাস করতে হচ্ছে সিডিপি ভালো করে পড়তে হচ্ছে, প্রত্যেকটা টপিকে কিন্তু আমাদের ভালোভাবে ফোকাস করতে হচ্ছে। এবং সিডিপিতে প্রশ্ন আবার বলছি যে আমরা যদি ভেবে নিই যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি আমরা তো দীর্ঘদিন পড়াচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, তো সহজেই আমরা এর উত্তর করে দিতে পারবো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অ্যাকচুয়ালি মূল বিষয়টা বুঝে বেশি করে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে, দিস ইজ ইম্পর্ট্যান্ট। নাহলে সিডিপিতে সত্যি পরীক্ষার সময় কিন্তু আমরা ভুল করে ফেলবো। তো এক্ষেত্রে এই অংশগুলো আমাদেরকে ফোকাস করতে হবে। পেপার 2-এর যে সিলেবাস আছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি 30 এমসিকিউ, ল্যাঙ্গুয়েজ 1 অ্যাজ ইউজুয়াল 30 এমসিকিউ, ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে 30 এমসিকিউ। আর এক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাতে এক্সেপশান, ঠিক আছে? পেপার 1-এ যেমন ম্যাথ এবং ইভিএস ছিল, তো এক্ষেত্রে সায়েন্স এবং ম্যাথ, যারা সায়েন্সের যারা টিচার হবেন তাদের সায়েন্স এবং ম্যাথেতে 60 এমসিকিউ থাকবে। আর যারা সোশ্যাল স্টাডিজ মানে হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি, তো সেক্ষেত্রে 60 এমসিকিউ থাকবে, ঠিক আছে? তো এই বিষয়টা। এবং ফর ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রধানত টিচার হওয়ার জন্য দুটো পেপারেই কিন্তু এক্সামিনেশান দিতে হবে, ঠিক আছে?
আচ্ছা, এবারে আমরা চলে আসি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির যে সিলেবাস আছে। এবারে আমরা দেখব সিডিপিতে কী সিলেবাস আছে। তাহলে বাংলা, ইংরাজি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আমি এখন আলোচনা করছি না, পরে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। একটু পড়তে হবে আমাকে, ঠিক আছে? আমি তো প্রধানত বায়োলজিক্যাল সায়েন্সেরই টিচার, তো সেই হিসাবে একটু আমাকে বাংলা, ইংরাজি আমি একটু প্রিপারেশান নিয়ে নিই, তারপরে আমি সেগুলো পড়াবো। কিন্তু আপাতত সিডিপির প্রিপারেশান নোট মোটামুটি তৈরি করছি। তো সেই সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি কত দ্রুত আমরা মানে পড়তে পারি বা আমার যখন নোটস তৈরি হবে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। কিন্তু সিডিপিতে যে সিলেবাস আছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে, সেই সিলেবাস হিউজ। এক্ষেত্রে আমি লেখার চেষ্টা করেছি যে কোন অংশগুলো সিকোয়েন্সিয়ালি আমাদেরকে পড়তে হবে টেটের জন্য, ঠিক আছে? প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। এক্ষেত্রে কনসেপ্ট অফ ডেভেলপমেন্টে যেটা পড়তে হবে, ডেভেলপমেন্ট ভার্সেস গ্রোথ, মানে বৃদ্ধি এবং বিকাশ, এবং তার সঙ্গে সঙ্গে হেরিডিটি ইন ডেভেলপমেন্ট, মানে পরিবেশ এবং বংশগতির ভূমিকা, ঠিক আছে? তারপরেই যেটা আছে সেটা হচ্ছে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনে প্রধানত কুলির কনসেপ্ট পড়তে হবে, লুকিং গ্লাস সেলফ এবং আই অ্যান্ড মি বাই মিড, ঠিক আছে? তার মানে দুটো থিওরি সোশ্যাল এক্ষেত্রে পড়তে হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশনে, কুলির কনসেপ্ট এবং আই অ্যান্ড মি থিওরি বাই মিড। কগনিটিভ এবং মরাল ডেভেলপমেন্ট, প্রজ্ঞামূলক বিকাশ এবং নৈতিক বিকাশ। আমরা প্রত্যেকেই জানি প্রজ্ঞামূলক বিকাশ এর যে তত্ত্ব দিয়েছিলেন বিখ্যাত বিজ্ঞানী ভাইগটস্কি, এবং তার সঙ্গে সঙ্গে কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট। প্রোগ্রেসিভ এডুকেশন, তো প্রোগ্রেসিভ এডুকেশানে যে থিওরি আমাদেরকে পড়তে হবে, রুসোর থিওরি আছে, জন ডিভির থিওরি আছে, রবীন্দ্রনাথ টেগোর আছে, অরবিন্দ আছে, এবং তার সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধী। শুধুমাত্র তাদের থিওরি পড়লে হবে না, তার সঙ্গে সঙ্গে পড়ানোর জন্য তারা যে বলেছিলেন, যেমন রুশো, তার সঙ্গে সঙ্গে জন ডিভির যে থিওরি, রবীন্দ্রনাথ টেগোর কীরকম শিক্ষার কথা বলেছিলেন, ঋষি অরবিন্দ কেমন শিক্ষার কথা বলেছিলেন, মহাত্মা গান্ধী যে বুনিয়াদী শিক্ষা, তো এই রকম কিছু টেকনিক্যাল টার্ম আমাদেরকে এই প্রোগ্রেসিভ এডুকেশনে পড়ে নিতে হবে। এরপরে যেটা আছে কনসেপ্ট অ্যান্ড থিওরি অফ ইন্টেলিজেন্সি। থিওরি অফ ইন্টেলিজেন্সি যেমন আইকিউ পড়তে হবে, স্পিয়ারম্যানের থিওরি, থার্স্টনের থিওরি, গিলফোর্ডের থিওরি এবং স্টার্নবার্গের থিওরি এবং গার্ডনারের থিওরি, ঠিক আছে? তো এগুলো সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, পিয়াজেটের থিওরি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে জেন্ডার, মানে জেন্ডার পেডাগজি, মেল ফিমেল বৈষম্য ইত্যাদি এই সমস্ত বিষয়। চিলড্রেন উইথ এ স্পেশাল নিডস, মানে গিফটেড চাইল্ড, যে সমস্ত শিশুরা প্রধানত নর্মাল নয়, মানে নর্মালের থেকে একটু অন্য রকম, তাদের সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এখান থেকে অনেক প্রশ্ন দেওয়া হয়, গিফটেড চাইল্ড কারা, ক্রিয়েটিভ চাইল্ড কারা, ট্যালেন্টেড চাইল্ড কোনগুলো, স্লো লার্নার কোনগুলো, ডিসেবল কারা, ঠিক আছে? অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, ফর্মেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন, কোয়েশ্চেন্স মেকিং ইত্যাদি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবং চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, মানে টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস, অ্যাক্টিভ পার্টিসিপেশন ইত্যাদি। লার্নিং অ্যান্ড মোটিভেশন, টেকনিক টু মোটিভেট প্রেষণা যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? টিচিং মেথড, মানে মাইক্রো টিচিং এবং টিচার স্কিল। তাহলে সিডিপিতে যে 30 মার্কস আছে, এই 30 মার্কসের ওপর এগুলোই প্রধানত সিলেবাস। তো আপাতত আমার সাজেশান যে এই সিলেবাস ধরে প্রধানত তোমরা প্রিপারেশান শুরু করে দাও এবং নিজের মতো করে নোটস তৈরি করো। ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং খুব যত্ন নিয়ে টেটের জন্য কিন্তু প্রিপারেশান নিতে হবে। এখন বলা যায় না যেরকমভাবে স্টেট যেরকম চলছে বা আমাদের দেশ যেমন চলছে, হঠাৎ বললো যে সমস্ত টিচারদেরকে টেট দিতে হবে, তো সেই হিসাবে আমরা খুবই মানসিক চাপের মধ্যে পড়ে যাব। জব সিকিউরিটির একটা ব্যাপার আছে, তো সেই হিসাবে সময় নষ্ট করলে হবে না। যা আঘাত আসছে সব টিচারদের ওপরেই মেনলি আঘাত আসছে। তো সেই হিসাবে সিচুয়েশান এখন এরকম হয়ে গেছে, মাঝে মাঝে আমারও একটু মেন্টাল ডিপ্রেশন লাগে, খারাপ লাগে। আমার সবসময় মনে হয় কেন শিক্ষিত মানুষরাই কেন এত সাফার করবে। তো সেই জন্য একটু নিজেকে ছোট লাগে, ঠিক আছে? নিজের খুব কষ্ট লাগে যখন একা একা থাকি, তখন ভাবি যে আমাদেরকেই কেন এরকম বারবার আমাদেরকে কেন পরীক্ষা দিতে হচ্ছে বা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। আমরা কোনো দোষ করছি না, অথচ আমাদেরকে কেন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে বারবার, আমাদেরকে কেন আমাদের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। তো সেই হিসাবে খারাপ লাগে, কিন্তু তবুও আমরা হেরে যাওয়ার নয়। সময় এটা মনে হয় যে আমরা যারা পড়াশোনা করছি, এতদিন ধরে আমরা যারা পড়াশোনা করে এসেছি, আমরা হেরে যাওয়ার জন্য আমরা পড়াশোনা করিনি, আমরা জেতার জন্যই পড়াশোনা করেছি। এবং আমাদের যে পরীক্ষাই দিতে বলুক না কেন, আমরা সেই পরীক্ষা দেওয়ার ক্ষমতা রাখি। তো এই কনফিডেন্স কিন্তু আমাদেরকে অবশ্যই রাখতে হবে। কিন্তু তবুও কোথাও একটা মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে
যে কেন আমাদেরকে এত পরীক্ষার কেন সম্মুখীন হতে হচ্ছে। কই সমাজের আর অন্য কোনো স্তরে তো এত পরীক্ষা দিতে হচ্ছে না, তো টিচারদের ওপরেই কেন এই আঘাত? যারা মানুষ গড়ার কারিগর, যারা মানুষকে তৈরি করছেন, অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ যাঁদের হাতে, তো তাঁদেরকেই কেন এইভাবে আহত হতে হচ্ছে, এই প্রশ্নটা সবসময় থেকে যায়। এবং সেই জন্য যখন একা একা থাকি একটু খারাপ লাগে, কষ্ট লাগে, তখন মনে হয় যে পড়াশোনা করে কি খুব ভুল করলাম, এই রকম একটা খারাপ লাগা সবসময় থাকে। কিন্তু তবুও আমরা কি করব, যেহেতু সময় চেঞ্জ হয়ে আসছে, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এবং ডারউইনের থিওরিই আছে যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে, এবং সেই হিসাবেই আমাদেরকে কিন্তু প্রিপারেশান নিয়ে রাখতে হবে, এবং হেরে গেলে চলবে না, এই যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। আবারও বলছি, আমি এক্ষেত্রে প্রাইমারি এবং আপার প্রাইমারির কথা যদিও বললাম, কিন্তু তবুও নর্মাল সেকশান অথবা পিজি লেভেলের সেকশানের টিচারদেরকে কি টেট দিতে হবে সেটা এখনও আমরা কেউ জানি না, কিন্তু আমাদেরকে মেন্টালি প্রিপারেশান নিয়ে রাখতে হবে। তো আমার সাজেশান, ঠিক আছে, আমি হয়তো টেটে কোয়ালিফাই করেছি, কিন্তু আমরা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছি, আমরা যারা এখনও টেটে কোয়ালিফাই করিনি বা করে আছিও, তবুও আমরা কিন্তু আমাদেরকে টেটের জন্য প্রিপারেশান নিয়ে রাখতে হবে। আমি যেভাবে প্রিপারেশান নিচ্ছি আমি সেগুলো আলোচনা করব। আশা করি এই আলোচনা আপনাদের অনেকটাই সুবিধা হবে, কারণ এবং আবারও বলছি, বাংলা, ইংরাজি, তার সঙ্গে সঙ্গে সায়েন্সের বিভিন্ন বিষয় আমি একটু পড়াশোনা করি, এবং আমার যেগুলো তৈরি হবে আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এতে আশা করি আমাদের প্রত্যেকেরই অনেক সুবিধা হবে। আমি পড়ালে আমার যেমন প্রিপারেশান হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আমি একটু হেল্প করতে পারবো। আজকে তাহলে এই পর্যন্তই। সামনের কয়েকদিন হয়তো আমার একটু ভিডিও ইররেগুলার হবে, কারণ একটু ব্যস্ত থাকবো আমি, কিন্তু যখনই আমার নোটস তৈরি হয়ে যাবে আমি বিভিন্ন বিষয়ে, আপাতত চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির বিভিন্ন বিষয়ে আমি আলোচনা করব। সকলে ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।